নমস্কার। অবিভক্ত ভারতবর্ষে বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে 1897 সালের 23শে নভেম্বর একজন প্রচার বিমুখ বিখ্যাত বাঙালির জন্ম হয়েছিল। আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি এবং ইতিহাস এবং বর্তমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করি এবং বিশেষ করে যারা সাহিত্য চর্চা করেন তারা সেই বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে খুব ভালো করে ওনার যে কর্মকাণ্ড এবং ওনার যে কৃতিত্ব তারা খুব আরও ভালো করে বলতে পারবেন যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। তিনি হচ্ছেন নীরদ শ্রী চৌধুরী। 1897 সালে 23শে নভেম্বর তৎকালীন বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে এক দরিদ্র অশিক্ষিত পরিবারে যার জন্ম হয়েছিল, পরবর্তীকালে যিনি ইংরেজি সাহিত্যে তার অগাধ বিচরণ সমগ্র বাঙালি জাতিকে তথা বিশ্ববাসীকে মুগ্ধ করেছিলেন যে একজন বাঙালি হয়ে যে ইংরেজি সাহিত্যে এত বিচরণ, এত দক্ষতা আমরা সেই শরণাতীত কাল থেকে আমরা দেখি না কাউকে। সেই নীরদ শ্রী চৌধুরী অনেক বই লিখেছিলেন, অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন। এর মধ্যে একটা বাঙালিকে নিয়ে তিনি একটা বই লিখেছিলেন, আপনারা সবাই জেনে থাকবেন। সে বইটির নাম হচ্ছে আত্মঘাতী বাঙালি। সে বইয়ে ছত্রে ছত্রে তিনি বাঙালি জাতির যে দুর্বলতাগুলি এবং বাঙালি জাতি যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে খুব ভালোবাসে এবং সেটা সক্ষমতার সহিত সেটা করতে পারে, সে আত্মঘাতী বাঙালি বইয়ে তিনি দারুণভাবে বিশ্লেষণ করেছেন। আজকে সম্প্রতি বাংলাদেশের যে ঘটনা প্রবাহ, 5ই আগস্ট শেখ হাসিনার পরবর্তীকালে যে বাংলাদেশে যে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য এবং সম্প্রতি 6 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের যে নিজস্ব বাসভবন 32 ধানমন্ডি, যেটা বঙ্গবন্ধু মিউজিয়াম হিসাবে বাংলাদেশের ন্যাশনাল হেরিটেজ হিসাবে স্বীকৃত আছে, সেটা তথাকথিত উচ্ছৃঙ্খল ছাত্র জনতা একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ঘটনা সেই নীরদ শ্রী চৌধুরীর সে আত্মঘাতী বাঙালি যে বই, সে বইয়ের কতটা প্রাসঙ্গিকতা সেটা প্রমাণ। বাঙালি জাতি, এখানে বাঙালি বলতে আমি শুধু বাংলাদেশিদেরকে বলছি না, বাঙালি তো আমরা সবাই বাঙালি, এপার বাংলা ওপার বাংলা মিলেই তো আমরা বাঙালি। হিন্দু মুসলমান আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরাই তো বাঙালি। এবং সব মিলে তো বেঙ্গল ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ, যাকে কেন্দ্র করে যে বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে যে বঙ্গভঙ্গ আন্দোলন, পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর নবজাগরণ, সবই তো শুরু হয়েছিল সেই বেঙ্গল ন্যাশনালিজম থেকে। সুতরাং বাঙালি জাতীয়তাবাদ বলতে সেখানে শুধু মুসলমান বা হিন্দু আলাদা করে সেটা কোনো কিছু নয়, সব মিলে বাংলার জাতীয়তাবাদ বা বাঙালির জাতীয়তাবাদ বা বাঙালির চেতনা, বাঙালির আত্মা। সেই 32 ধানমন্ডিতে যে বাড়িতে শেখ মুজিবুর রহমান থাকতেন, তিনি 1956 সালে যখন তিনি তৎকালীন পাকিস্তানের মন্ত্রিসভার
ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, তখন সরকারের কাছে অনুরোধ করেছিলেন, প্রেয়ার করেছিলেন 32 ধানমন্ডিতে একটা প্লট তাকে বন্টন করার জন্য। 6,000 টাকার বিনিময়ে তিনি সেখানে প্লটটা কিনেছিলেন এবং পরবর্তীকালে লোন নিয়ে তিনি সেখানে বাড়িটি নির্মাণ করেছিলেন। সেটা প্রথমে একতলা বাড়ি ছিল এবং যে আজকের দিনে যে বাংলাদেশিরা গর্ব করে স্বাধীন জাতি হিসাবে এবং একটা সার্বভৌম বাংলাদেশ হিসাবে যারা গর্ব করেন, সেটা তো একটা গর্বের প্রতীক। প্রাইড অফ বাংলাদেশ 32 ধানমন্ডি যে হাউস, সেটা তো আর এখন শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নয়, সেটা এখন একটা জাতীয় সম্পত্তি এবং এটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একটা মিউজিয়াম, বঙ্গবন্ধু জাতীয় মিউজিয়াম। সেই মিউজিয়ামকে এইভাবে দুমড়ে মুচড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তথাকথিত উচ্ছৃঙ্খল ছাত্র জনতা। আর সেখানে যে বর্তমান সরকার চলছে, সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ ইউনূস, জন্মান্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন এবং বলছেন ঘটনা যখন শেষ, সব কিছু যখন ধূলিসাৎ, তারপরে বলছেন যে অনভিপ্রেত ছিল সেটা ঘটনা, অপ্রত্যাশিত ছিল সে ঘটনা। এটা একটা নির্লজ্জ এবং একটা হাস্যকর এবং একটা কি বলবো, মানে একটা সরকার কতটা চরম ব্যর্থতার নজির সৃষ্টি করতে পারে সেটাই তার প্রমাণ হবে। এই 32 ধানমন্ডি শেখ মুজিবুরের যে বাড়ি, সেখান থেকে তৎকালীন হানাদার যে পাকিস্তানি বাহিনী, পাকিস্তান সরকার, এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপ সব কিছু এই বাড়ি থেকে হয়েছিল। এটা কি বাংলাদেশিরা ভুলে গেছেন? শেখ হাসিনা হয়তো অন্যায় করেছিলেন, করতেও পারেন, নাও করতে পারেন, সেটা পরবর্তীকালে প্রমাণিত হবে কতটা অন্যায় করেছিলেন। সেই অন্যায়ের জন্য কি আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? এটা কেমন ধরনের কার্যকলাপ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যেটা বলতে লজ্জা হয় যে বাংলাদেশিরা এত নিচু মনের মানসিকতা নিয়ে তারা রাজনীতি করছে। বাংলাদেশের যে বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সেই বিশিষ্টজনেরা, সুধী নাগরিকজনেরা কি প্রতিক্রিয়া দিচ্ছে, এটা নিয়ে তো আমি মিশ্র প্রতিক্রিয়া আমি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। সেটা মিশ্র প্রতিক্রিয়া কেন হবে? 32 ধানমন্ডি একটা বাংলাদেশের একটা জাতীয় সম্পত্তি, তাদের একটা গর্ব বাংলাদেশের। তাহলে সেই 52 যে ভাষা আন্দোলন, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির সৃষ্টি, সব কিছু তো এখান থেকে হয়েছে। তাহলে সেগুলি সব কিছুকে কি অস্বীকার করা? এটা কোন ধরনের প্রবঞ্চনা? এবং দেখা যাচ্ছে যে যত দিন গড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ, তার যে প্রশাসনিক ব্যর্থতা দিন দিন শিথিল হচ্ছে। বাংলাদেশের সুশৃঙ্খল আর্মি বাহিনী কোথায় আছে? কি করছে? একটা জাতীয় সম্পত্তি রক্ষা করতে পারেননি। এটা লজ্জা হচ্ছে আমাদের। আমরা ভারতবাসী হিসাবে, আমরা বাঙালি হিসাবে আমরা লজ্জিত। যে বাড়ি থেকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং সেই বাড়িতেই 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এই বাড়িতে কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই বাড়িটি, একটা ঐতিহাসিক স্থাপনা। দেশ বিদেশের পর্যটকরা বাংলাদেশে গেলেই সেই 32 ধানমন্ডি, সেই বঙ্গবন্ধু মিউজিয়ামে সেই সবাই দর্শন করত। আমরাও গিয়েছিলাম, অনেক ছোট ছিলাম আমি তখন গিয়েছিলাম, অসাধারণ। পরবর্তীকালে ভারত সরকারের ন্যাশনাল মিউজিয়ামের সঙ্গে কোলাবোরেশন এটার অনেকটা ডেভেলপমেন্টও করা হয়েছিল। সেটা তো একটা জাতীয় সম্পত্তি।
আপনারা বাংলাদেশি হিসাবে চিন্তা করে দেখবেন আপনারা কোথায় যাচ্ছেন, কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। শেখ হাসিনা কোনো ব্যক্তি হিসাবে কোনো অন্যায় করতে পারে, সেই স্বৈরাচারী কার্যকলাপ করতে পারে, সেটা বিচার সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই জন্য একটা জাতীয় সম্পত্তি ধ্বংস হয়ে যাবে উচ্ছৃঙ্খল ছাত্র জনতার হাতে, সেটা কীভাবে মেনে নিচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের শিক্ষিত মহল? এটা লজ্জা হচ্ছে, এটা বাঙালি জাতির লজ্জা। এবং আজকের দিনে এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে বলতে বাধা নেই, আপনারা আত্মঘাতী বাংলাদেশে, এবং আগামী দিনে এই ধরনের কার্যকলাপ আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনারা একটু ভাবনা চিন্তা করুন। নমস্কার।